নেক্সট ২ বছরে ডিজিটাল মার্কেটিং এর ৭০% চাকরি আসলে থাকবে না। এই 10% মানুষ নেক্সট 2 ইয়ার্সে 10 টাইমস মোর আর্ন করতে পারবে। রেভিনিউ গ্রোথ ম্যানেজার কি? রেভিনিউ গ্রোথ ম্যানেজার রেসপন্সিবিলিটি কি? আমি আমার বিভিন্ন প্রজেক্ট এবং ক্লায়েন্টদের সাথে কিভাবে অ্যাজ এ রেভিনিউ গ্রোথ ম্যানেজার হিসেবে কাজ করি, সেই জিনিসগুলো আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। গুগলে আমি আসলে বাজেট অনেক কম স্পেন্ড করেছি, কিন্তু আমার রিটার্ন আসলে অনেক ভালো এসেছে। খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। আপনারা যারা ডিজিটাল মার্কেটিং সাথে রিলেটেড, অর্থাৎ পারফরম্যান্স মার্কেটিং, মিডিয়া বাইং নিয়ে কাজ করছেন, নিজের সার্ভিস দিচ্ছেন অথবা নিজের বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন, আপনাদের জন্য এই ভিডিওটি আসলে ভেরি, ভেরি, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড অনেক বেশি ক্রুশাল একটা ভিডিও। কারণ আমরা চারপাশে একটা ভয়াবহ সিচুয়েশন পার করছি। আমরা জানি যে এআই এর যে ইমপ্যাক্ট, এই এআই এর ইমপ্যাক্ট আসলে আমাদের যেকোনো জবের ক্ষেত্রে বা যেকোনো রোলে একটা ম্যাসিভ ভাবে ইমপ্যাক্ট ফেলছে। সেটা ধরেন আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইনিং বলেন, সেখানে তো আসলে এটার ইমপ্যাক্ট অনেক বেশি। এবং এই এআই বলেন, এলএলএম বলেন বা এজেন্টিক এআই এর ইমপ্যাক্ট কিন্তু ডিজিটাল মার্কেটিং এও আসলে অনেক বেশি। আপনাদের সাথে একটা ইনসাইট শেয়ার করি। নেক্সট ২ বছরে ডিজিটাল মার্কেটিং এর ৭০% চাকরি আসলে থাকবে না। অর্থাৎ ৭০% রোল ভ্যানিশ বা এবং এক্সটেন্ড হয়ে যাবে। এবং পজিটিভ সাইন ইজ 10% মানুষ যারা প্রপারলি অ্যাডাপ্ট করতে পারবে, এই 10% মানুষ নেক্সট 2 ইয়ার্সে 10 টাইমস মোর আর্ন করতে পারবে। অর্থাৎ যেই মানুষগুলা এই এআই এর রেভলিউশনটাকে বা এই এআই কে প্রপারলি ইউটিলাইজ করতে পারবে, এই এজেন্টিক এআই গুলোকে ইউটিলাইজ করতে পারবে, তারা যদি এখন রাইট নাও ১০ টাকা আর্ন করে থাকে, ও নেক্সট 2 ইয়ার্সে তারা ১০০ টাকা আর্ন করবে এবং আদার যে 70% যে মানুষটা আছে তারা হচ্ছে গিয়ে এই জায়গাটা থেকে ঝরে যাবে। সো শিফটটা আসলে আপনাকে কোথায় করতে হবে? দ্য শিফট হ্যাজ টু বি বিটুইন, আপনাকে ডিজিটাল মার্কেটিয়ার থেকে আপনাকে মুভ করতে হবে রেভিনিউ গ্রোথ ম্যানেজার হিসেবে। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মেইনলি আপনি কিভাবে আপনার ডিজিটাল মার্কেটিং এর যে ক্যারিয়ারটা আছে, এই ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারটাকে ফিউচার প্রুফ করে নিজেকে একজন রেভিনিউ গ্রোথ ম্যানেজার হিসেবে এস্টাবলিশ করতে পারেন। রেভিনিউ গ্রোথ ম্যানেজার কি? রেভিনিউ গ্রোথ ম্যানেজার রেসপন্সিবিলিটি কি? আমি আমার বিভিন্ন প্রজেক্ট এবং ক্লায়েন্টদের সাথে কিভাবে অ্যাজ এ রেভিনিউ গ্রোথ ম্যানেজার হিসেবে কাজ করি, সেই জিনিসগুলো আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর সবার প্রথমে আসুন একটু বোঝার চেষ্টা করি যে রেভিনিউ গ্রোথ ম্যানেজারটা আসলে কি। সো রেভিনিউ গ্রোথ ম্যানেজার বোঝার আগে আমাদেরকে আসলে একটু আগে বুঝতে হবে আসলে ডিজিটাল মার্কেটিয়ার বলতে আমরা আসলে কি বুঝি। দেখেন, ডিজিটাল মার্কেটিয়ার বলতে আমরা সেই মানুষদেরকে বুঝি যারা হচ্ছে গিয়ে অ্যাড রান করে, ঠিক আছে? যারা অ্যাড রান করে, যারা হচ্ছে গিয়ে অ্যাডের মাধ্যমে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস কিংবা টিকটক অ্যাডস এর মাধ্যমে সেল জেনারেট করে, যারা হচ্ছে গিয়ে বিভিন্ন মিডিয়া বাইং করে। মিডিয়া বাইংটা এই অ্যাড রান করা, অ্যাড অপারেশনটা সেম জিনিস। যারা হয়তো অনলাইনে তাদের ভিজিবিলিটিটা এনশিওর করে, কোনো একটা ব্র্যান্ডের জন্য অনলাইনে ভিজিবিলিটি এনশিওর করে। অর্থাৎ আহ যদি বলি যে ডিজিটাল মার্কেটিয়ারদের কাজটা অনেকটাই আসলে অ্যাড অপারেশনস লেভেলে, মিডিয়া মিক্স লেভেলে এস্টাবলিশ থাকে। কিছুটা ক্ষেত্রে তারা হচ্ছে গিয়ে মিডিয়া স্ট্র্যাটেজি, ব্র্যান্ড স্ট্র্যাটেজিও হচ্ছে গিয়ে কাজ করে। দ্যাট ইজ দ্য রোল অফ আ ডিজিটাল মার্কেটিয়ার। ডিজিটাল মার্কেটিয়াররা ট্রাফিক, অনলাইন এঙ্গেজমেন্ট কিংবা সেল, ওয়েবসাইটের সেল জেনারেট করে। সো দে ওয়ার্ক পার্টিকুলারলি যে চ্যানেলগুলো আছে, এই চ্যানেল এন্ডে আসলে কাজ করে। এখন আমাদেরকে যদি ফিউচার প্রুফ হতে হয় ওভার দ্য নেক্সট 2 ইয়ার্স, ইফ উই হ্যাভ টু আর্ন 10 টাইমস মোর দেন হোয়াট উই আর আর্নিং টুডে উইথ দ্য হেল্প অফ এআই, আমাদেরকে শিফট করতে হবে রেভিনিউ গ্রোথ ম্যানেজারে। আজকের এই ভিডিওতে আমরা একটু বোঝার চেষ্টা করি রেভিনিউ গ্রোথ ম্যানেজারটা কি। রেভিনিউ গ্রোথ ম্যানেজার হচ্ছে সেই মানুষটা যে কোনো একটা বিজনেসের ওভারঅল রেভিনিউ গ্রোথে কাজ করে, রেভিনিউ ড্রাইভ করতে হেল্প করে। যেমন ধরুন আমি আপনাকে যদি একটা এক্সাম্পল দেই, আমার হচ্ছে গিয়ে একটা ওয়াচের ক্লায়েন্ট, তাদের হচ্ছে গিয়ে রেভিনিউ ছিল, আমি তাদের সাথে অনবোর্ড হওয়ার আগে তাদের মান্থলি রেভিনিউ ছিল হচ্ছে গিয়ে 25 লাখ, ঠিক আছে? সো আফটার আই গট এনরোলড বা আফটার আই গেট ইনভলভ উইথ দেম, আমি তাদের এই 35 লাখের রেভিনিউটা 40 লাখে নিয়ে গেছি ইন 2 মান্থস টাইম ফ্রেম। আমি কিন্তু তাদের সাথে এভাবে কথা বলি নাই যে আমি ২ মাসে তোমার ফেসবুক অ্যাডস রান করব, ২ মাসে তোমার গুগল অ্যাডস রান করব, ফেসবুক থেকে আমি এতগুলা রেজাল্ট এনে দেব, গুগল থেকে এতগুলা রেজাল্ট দেব। দ্যাট ওয়াজ নট মাই ডিল উইথ দেম। তো আমি তাদের সাথে
বসেছি তাদের সাথে, তাদের লাস্ট 6 মান্থসের হচ্ছে গিয়ে তাদের পারফরমেন্স দেখেছি তাদের 6 মান্থসে এভারেজে 22 লাখ 21 লাখ করে হচ্ছে গিয়ে তাদের রেভিনিউ থাকে, এবং আমি তাদেরকে বলেছি আচ্ছা ঠিক আছে আমি অনবোর্ড হচ্ছি, দিস উইল বি মাই রেমুনারেশন, এটা আমার অনারিয়াম হবে। আমার অনারিয়ামটা হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল ধরেন আমার ফিক্সড হচ্ছে 80K হচ্ছে গিয়ে ফিক্সড আমার একটা অনারিয়াম, এর পাশাপাশি রেভিনিউর উপরে তুমি আমাকে 2.5% আমাকে অনারিয়াম তুমি দিবা। সো আমি তোমার অ্যাডে কি হচ্ছে না হচ্ছে দ্যাট ইজ নট ইউর হেডেক, দ্যাট ইজ নট ইউর টিমস হেডেক। তোমরা মাস শেষে তোমাকে আমি 35 লাখ টাকা রেভিনিউ দিতে পারতেছি কিনা তুমি ওটার সাথে আমার ডিল হবে। 2.5% করে তুমি আমাকে হচ্ছে গিয়ে, তুমি এখন অ্যাভারেজে পাচ্ছ 22, সো হচ্ছে গিয়ে 35 মাইনাস 22 অ্যাডিশনাল যেটা আসতেছে অ্যাডিশনালটার উপরে তুমি আমাকে 2.5% দিবা। এবং আমার যদি রেজাল্ট 25-এর কম আসে, 25 লাখের কম আসে, আমি তোমাকে যে 80 এর যে ইয়াটা রেভিনিউটা এটার আমি হচ্ছে 50% তোমাকে তোমার কাছ থেকে আমি চার্জ করবো, অর্থাৎ 40K চার্জ করবো। অনলি যদি তোমার হচ্ছে গিয়ে 25 এর উপরে থাকে সেক্ষেত্রে আমি তোমাকে চার্জ করবো, এবং আমাকে তুমি 2.5% করে কমিশন দিবা রেভিনিউর উপরে। সো এইভাবে যখন আপনি তাদের সাথে ডিল করবেন সেক্ষেত্রে দিস ইজ আ উইন উইন ফর বোথ অফ ইউ। আপনার জন্য উইন, কারণ আপনি যদি রেভিনিউ ড্রাইভ না হয় সেক্ষেত্রে আপনি একটা স্ল্যাব লস করছেন, রেভিনিউ আসলে আপনি একটা বোনাস পাচ্ছেন, কমিশনের উপরে বোনাস পাচ্ছেন। আর এখানে ওনারেরও আসলে খুব একটা হেডেক নাই, কারণ সে আসলে কেয়ার করে না যে আপনি কতগুলা ক্যাম্পেইন দিচ্ছেন, কতগুলো অ্যাড রান করতেছেন, অল হি কেয়ার ইজ আপনার রেভিনিউটা আসতেছে কিনা। সো এই মোডালিটিতে আপনারা ডিসকাস করতে পারেন ইন ফিউচার। আচ্ছা, এরপর ধরেন সেট রেভিনিউ টার্গেট। গ্রোথ ম্যানেজারের কাজ হচ্ছে রেভিনিউ টার্গেটটা সেট করা। আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, যেমন ধরেন দিস ইজ আ পার্টিকুলার শিট, একটা হচ্ছে কি একটা ব্র্যান্ডের একটা রেভিনিউ শিট। তাদের সাথে যখন আমি কাজ করি, তাদের পুরা বছরের এই বছরের কত টার্গেট, রেভিনিউ টার্গেট কত সেটা অলরেডি হচ্ছে গিয়ে তাদের সাথে সেট করে দেওয়া আছে এবং অ্যালাইন করে দেওয়া আছে। এবং আমরা যে কত সেল হচ্ছে এই লাস্ট 2 মাসে, কত সেল হয়েছে, কত অ্যাড স্পেন্ড হয়েছে, কত রেভিনিউ হয়েছে, কত রোয়াস পেয়েছি, টার্গেট কি ছিল, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আসলে মেইনটেইন করছি। কোন অ্যাড চলেছে, কত চলেছে, এখানে আমার ক্লায়েন্টের সাথে ডিল হচ্ছে, তাকে আমি 4.5 রোয়াস রেখে তাকে একটা এনাফ রেভিনিউ আমি জেনারেট করে দিব উইদিন দিস টার্গেট। ঠিক আছে? সো এই যে টার্গেটটা সেট করা, এই টার্গেটটা আপনাকে আসলে সেট করতে হবে। যেমন ধরুন মার্চে এখানে হচ্ছে কি বিহাইন্ড টার্গেট। সো বিহাইন্ড টার্গেটটা যদি আমরা হিসাব করতে চাই, সো আমার যেটা টার্গেট মাইনাস হচ্ছে কি আমার যে রেভিনিউ মার্চে, অর্থাৎ মার্চে আমরা অলমোস্ট প্রায় 6 লাখ টাকা বিহাইন্ড টার্গেট ছিলাম, 15 লাখ টাকা টার্গেট ছিল আমাদের 9 লাখ টাকা হয়েছে। এখন আমরা যদি রান রেটটা, যেটা রান রেট মানে হচ্ছে গিয়ে মার্চের 31 তারিখ পর্যন্ত আমরা আসলে কত রেভিনিউ জেনারেট করেছি। আচ্ছা, সো আমাদের যে রান রেটটা, যেটা রান রেট মানে হচ্ছে যেমন আমরা এখন এপ্রিলের যেই তারিখটাতে 1 তারিখে যদি আমরা এপ্রিলের 1 তারিখে রান রেটটা দেখতে চাই, বা মার্চের 31 তারিখে যদি দেখতে চাই, আমাদের রান রেটটা যেটা হচ্ছে, রান রেটের ফর্মুলাটা টার্গেট ডিভাইডেড বাই কত মাসের দিন, এটা 31 মাসের দিন। ঠিক আছে, 31 মাসে, অর্থাৎ আমাকে ডেইলি আসলে 48,000 টাকার রেভিনিউ জেনারেট করতে হবে। এবং আমরা যেহেতু রান রেট, আমরা এটা যদি 31 তারিখের দেখি তাহলে এটা হচ্ছে কি ইন্টু 31, অর্থাৎ 31 তারিখের মধ্যে আমার আসলে 15 লাখ টাকা রেভিনিউ থাকতে হবে। এখন ধরুন আমি এটা দেখছি মার্চের ধরেন আমি দেখছি হচ্ছে গিয়ে 25 তারিখে। ঠিক আছে, মার্চের 25 তারিখে দেখলে মার্চের 25 তারিখ পর্যন্ত আমার রান রেট ছিল 12 লাখ। আর যদি রান রেট, যেটা রান রেটের থেকে আমি বিহাইন্ডে আছি, এইটা মাইনাস এইটা, সো দিস ইজ, এটা আমি হচ্ছে আমার রান রেটের থেকে বিহাইন্ডে আছি, অর্থাৎ মার্চের কত তারিখের মধ্যে, মার্চের 25 তারিখের মধ্যে আমার যদি এই টার্গেট অ্যাচিভ করতে হয়, এই যে এই টার্গেট অ্যাচিভ করতে হয়, আমাকে এখন পর্যন্ত আসলে 9, 10, 11, 12, অর্থাৎ আমাকে 12 লাখ টাকা এই 9-এর সাথে এই যে রান রেটের যে টাকাটা, এই টাকাটা আমাকে আসলে অ্যাচিভ করতে হতো। আপনারা নিচে হচ্ছে গিয়ে টেমপ্লেট কমেন্ট করে দিলে আমি আপনাদেরকে হচ্ছে গিয়ে এই লিঙ্কটা শেয়ার করে দিব। এখানে ফর্মুলা বসানো আছে, ফর্মুলাতে আপনারা হচ্ছে গিয়ে জিনিসটা বুঝে যেতে পারবেন। হ্যাঁ, টার্গেট বিহাইন্ড ফ্রম আর মানে হচ্ছে গিয়ে রান রেট। সো এভাবে করে আপনাদের টার্গেটটা প্রপারলি সেট করতে হবে এবং টার্গেটটা মেইনটেইন করতে হবে। এরপরে আরেকটা অ্যাজ এ গ্রোথ মার্কেটিয়ার বা হচ্ছে রেভিনিউ গ্রোথ মার্কেটিয়ার আপনাকে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা হচ্ছে, সেটা হচ্ছে আপনাকে অফার এবং প্রাইজিং এর স্ট্র্যাটেজিতে আসলে ঢুকতে হবে। কি বুঝাচ্ছি আমি আপনাকে বলি। ডিজিটাল মার্কেটিয়ার হলে কি হতো, আপনি জাস্ট যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন ধরুন যে অর্গানিক কেয়ার, হ্যাঁ, দিস ইজ আ স্কিন কেয়ার ব্র্যান্ড। আপনি যদি ডিজিটাল মার্কেটিয়ার হতেন আপনি কি করতেন?
আপনি কি করতেন? এই প্রোডাক্টগুলোর অ্যাড রান করতেন, আপনি অয়েল কন্ট্রোল ফেস ওয়াশের একটা করতেন, ফেস প্যাকের করতেন, এভাবে করে আপনি হয়তো কালেকশন অ্যাড, ক্যাটালগ অ্যাড রান করতেন অ্যাজ আ ডিজিটাল মার্কেটিয়ার। বাট আপনি যখন এখানে গ্রোথ মার্কেটার হিসেবে কাজ করছেন, আপনি তো আসলে 220 টাকার প্রোডাক্ট সেল করে পোষাতে পারবেন না। আপনি 325 টাকার প্রোডাক্ট অনলাইনে আপনি সেল করে আপনি ইউ ক্যান নট জেনারেট প্রপার রেভিনিউ। আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রাইজিং স্ট্র্যাটেজি এবং বান্ডেলে মুভ করতে হবে। আপনাকে এখান থেকে 3টা 4টা প্রোডাক্ট নিয়ে আপনাকে একটা বান্ডেল ক্রিয়েট করতে হবে। আপনি ধরেন এখানে চন্দন ফেস প্যাক আছে, চন্দন ফেস প্যাকের সাথে আপনি হচ্ছে গিয়ে চন্দন ফেস মাস্ক, এই দুটাকে কম্বো করে আপনি 700 800 টাকা 900 টাকার একটা প্রোডাক্টে আপনি মুভ করান। যেমন দেখেন নিচের দিকে তারা কিন্তু একটা এই যে আপনার অর্গানিকার একনে কম্বোর একটা 1175 টাকার প্রোডাক্ট সেল করছে। আপনি যখন অনলাইনে প্রোডাক্টে বিজনেস করবেন, ইট ইজ ভেরি অ্যাডভাইস যে আপনার প্রোডাক্টের যে প্রাইজিংটা, প্রোডাক্টের প্রাইজিংটা যদি 1700 থেকে 1500-র মধ্যে থাকে, এই প্রাইস রেঞ্জের মধ্যে যদি আপনার প্রোডাক্ট বা বান্ডেলটা আপনি আনতে পারেন ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার জন্য বিজনেসটা প্রফিটেবল হয় ফর স্কিন কেয়ার ব্র্যান্ড। ফ্যাশন ব্র্যান্ডের ক্ষেত্রেও সেম 1500 টাকা, অর্থাৎ 1500 থেকে 2000 প্রাইস রেঞ্জ ইজ দ্য মোস্ট অপটিমাল প্রাইস পয়েন্ট। যেখানে যদি আপনার 700 800 টাকার একটা প্রফিট মার্জিন থাকে, 800 টাকার একটা যদি প্রফিট মার্জিন থাকে, আপনি হচ্ছে গিয়ে $2 থেকে $3 কাছাকাছি একটা অ্যামাউন্ট স্পেন্ড করে আপনি এই রেভিনিউগুলো জেনারেট করতে পারবেন। অর্থাৎ আপনার যে প্রাইজিং স্ট্র্যাটেজিটি থাকে আপনাকে আসলে ইনভলভ হতে হবে, খালি চোখ বন্ধ করে অ্যাড রান করে গেলেই হবে না। আমি যদি আপনাকে এই অফার এবং প্রাইজিং এ আরেকটু যদি হেল্প করার চেষ্টা করি, যেমন ধরেন আপনি হচ্ছে কি এখানে একটা বিভিন্ন ধরনের প্রোডাক্টস আছে, আমারও কিছু হচ্ছে ওয়াচ ব্র্যান্ডের সাথে আমি কাজ করি। যেমন ধরুন এখানে এই একটা পার্টিকুলার পার্সন হচ্ছে কি এই বিজনেসটা করছে ওয়াচ পয়েন্টের, হ্যাঁ। ওয়াচ বিজনেসের সবচেয়ে যে প্রবলেমটা যেটা হচ্ছে বাস্কেট সাইজ, অর্থাৎ বাস্কেট সাইজ সবসময় দেখা যাচ্ছে ওয়ানই থাকে, ওয়ানের বেশি হয় না। অর্থাৎ মানুষজন দেখা যাচ্ছে একটা ঘড়ি কিনে, কেউ কখনো 2টা প্রোডাক্ট বা 3টা প্রোডাক্ট কিনে না। যেমন এই যে অর্গানিক কেয়ার, এটার ক্ষেত্রে যেটা সুবিধা যেটা হচ্ছে এটা বাস্কেট সাইজ উড বি অ্যারাউন্ড 1.8 বা 1.9, অর্থাৎ এভারেজে একটা মানুষ 2টা করে প্রোডাক্ট কিনে। কিন্তু এই বিজনেসটার ক্ষেত্রে মানুষজন কিন্তু একটা প্রোডাক্টই কিনে। এখন এখানে আপনাকে আসলে রেভিনিউ ম্যানেজার হিসেবে আপনাকে যেটা করতে হবে, কিভাবে আসলে আপসেল করা যায় এবং বাস্কেট সাইজ, এটিভি, এভারেজ ট্রানজাকশন ভ্যালু এবং এভারেজ বাস্কেট সাইজ, এবিএস আপনি কিভাবে বাড়াবেন সেটা আপনাকে কাজ করতে হবে। যেমন ধরুন এখানে একটা কারেনের একটা ওয়াচ আছে, এই কারেনের ওয়াচের সাথে মানুষ আসলে এক্সট্রা আর কি নিতে পারে, কি কিনলে আপনার এই বাস্কেট সাইজ 2300 টাকার থেকে 2700 টাকা বা 3000 হবে। আপনি একটা গিফট বক্স দিতে পারেন, একটা অ্যাডিশনাল গিফট বক্স, বা অন্য হচ্ছে গিয়ে একটা অ্যারেঞ্জার একটা কিছু একটা রাখতে পারেন, বা সামথিং যেটা মানুষজন এই ঘড়ির সাথে অ্যাডিশনাল ভাবে কিনবে, কিনার পর আপনার এভারেজ বাস্কেট সাইজটা বাড়বে। যেমন ধরুন এপেক্সের ক্ষেত্রে আমরা যেটা করতাম, মানুষজন দেখবেন আপনারা যখন এপেক্সে কখনো জুতা কিনতে যাবেন, জুতা কেনার পর যখন কাউন্টারে যাবেন, কাউন্টার থেকে বিল করার পরে কিন্তু তারা আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার কি কোনো শু শাইনার লাগবে বা আপনার কি কোনো সক্স লাগবে কিনা। তারা কিন্তু হচ্ছে গিয়ে আপসেল করার চেষ্টা করে। এই যে দেখেন এখানে আপনার জুতার সাথে পিপল অলসো বাই, এখানে হচ্ছে জিন্সের প্যান্টের একটা আপসেল করার চেষ্টা করতেছে, হ্যাঁ, রিসেন্টলি ভিউ। সো এইভাবে করে প্যাকেজ করে করে অনেকে আসলে প্রোডাক্ট সেল করে। যেমন আমি যদি আবার আরেকটা দেখাই, যেমন ধরুন আরেকটা ব্র্যান্ড ফর এক্সাম্পল রিবানা। তো তাদের যদি আপনার একটা প্রোডাক্ট দেখেন, যেমন ধরেন যে এই প্রোডাক্টটার সাথে এই প্রোডাক্টের থাকে ফ্রিকুয়েন্টলি ব্রড টুগেদার, ঠিক আছে, এইভাবে করে আপসেল করার চেষ্টা করছে। এই জিনিসগুলোও কিন্তু আপনাকে অ্যাজ আ ডিজিটাল মার্কেটার হিসেবে চিন্তা করতে হবে। আপনি কিন্তু অলওয়েজ যে খালি অ্যাড রান করে যাবেন সেটা না, ঠিক আছে। যেমন থিঙ্ক লাইক এ ওনার, আপনাকে ওনারের মতো করে চিন্তা করতে হবে। ওনার কিভাবে আসলে চিন্তা করে দেখেন, ওনার কিন্তু চিন্তা করে মাস শেষে তার হচ্ছে গিয়ে 200টা অর্ডার আসলো কিনা সেটা না, ওনার চিন্তা করবে তার মাস শেষে 1.5 CR রেভিনিউ আসছে কিনা, ওনার চিন্তা করবে তার মাস শেষে 3 CR রেভিনিউ আসছে কিনা। এই 200টা অর্ডার আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি 200টা অর্ডার আনবেন, কিন্তু একজন ফাউন্ডারের 3 CR যদি বিজনেস না হয়, তার হয়তো অপারেশন যেই কস্ট আছে, তার এমপ্লয়ি কস্ট, প্রোডাক্টের কস্ট দিয়ে আসলে রেভিনিউটাই আসবে না। সো আপনাকে ওভারঅল প্রফিটেবিলিটি বা রেভিনিউ নিয়ে চিন্তা করতে হবে, নট জাস্ট এ সেল। আমি যদি এখানে সেল চাইতাম, আমার যে উইনিং যে প্রোডাক্ট আছে, ধরুন আমি একটা এই অর্গানিকার উপটান ফেস ওয়াশ, সেটা আমি বিক্রি করে ধুমায় ফেলতে পারতাম, কিন্তু আমার শুধু বিক্রি করে আমার রোয়াস বাড়ায় তো আসলে লাভ নাই। আমাকে এমইআর, মার্কেটিং এফিসিয়েন্সি রেশিওটা আমাকে হচ্ছে গিয়ে প্রপার প্রফিটেবিলিটিটা আমাকে আসলে এনশিওর করতে হবে। আবার আরেকটা জিনিস যেটা, যেমন যেই কারণে বলতেছি, খালি আসলে প্রোডাক্ট আমরা ডিজিটাল মার্কেট হিসেবে খালি প্রোডাক্ট সেল করে যাই, খালি প্রোডাক্ট সেল করলেই হবে না। যেমন আমি যদি আপনাকে বলি যে এখানে ধরেন একটা প্রোডাক্ট আছে, মনে করেন যে আহ, ধরে নেই দিস প্রোডাক্ট, ঠিক আছে, এই প্রোডাক্টটার দাম হচ্ছে 2300 টাকা, দিস ইজ আ ভেরি হাই সেলিং প্রোডাক্ট। এবং প্রবলেম যেটা হচ্ছে এই প্রোডাক্টের কস্টিংটা আসলে বেশি, দেখা যাচ্ছে এই প্রোডাক্টের প্রফিটেবিলিটি খুবই কম, দেখা যাচ্ছে যে 300 400 টাকা
300 টাকা বা হচ্ছে গিয়ে 400 টাকা প্রফিট থাকে। এখন আপনি যদি বিজনেসে না ঢুকেন, রেভিনিউ গ্রোথে না ঢুকেন, আপনি কি করলেন? আপনি দেখলেন যে আচ্ছা আমার এই প্রোডাক্টটা তো অনেক সেল হচ্ছে, 2300 টাকা, ধুমায় এটাকে স্কেল করি। কিন্তু ধুমায় এটাকে স্কেল করে আপনি দেখলেন যে 2300 টাকার প্রোডাক্ট আপনার হচ্ছে গিয়ে দেখলেন আপনি $3 করে আপনি সিপিআর পাচ্ছেন, হ্যাঁ? $3 করে সিপিআর পাওয়ার পরও দেখতেছেন যে এই প্রোডাক্টটা সেল করে আপনার আসলে খুব বেশি একটা লাভ আসলে হচ্ছে না। বাট whereas আপনি যদি এই প্রোডাক্টটা সেল করেন, এই প্রোডাক্টটা আপনার 2300 টাকা হলেও দেখা যাচ্ছে যে এই প্রোডাক্টটার কস্টিং প্রাইস মনে করেন যে এটার কস্টিং প্রাইস 1500 টাকা বা হচ্ছে গিয়ে 1300 টাকা। এটার ক্ষেত্রে যদি আপনার $4 করেও সিপিআর থাকে, স্টিল দিস ইজ আ ভেরি প্রফিটেবল বিজনেস। খারাপ লাগে অনেক সময় স্ক্রিনশট ব্যবসায়ী কিছু আছে, স্ক্রিনশটে হচ্ছে গিয়ে খালি স্ক্রিনশট দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে তাদেরকে নিজেদেরকে প্রুফ করতে চায়। ভাই দেখেন আপনি হচ্ছে গিয়ে যদি একটা প্রোডাক্ট আপনি সিপিআর পাচ্ছেন $2, $2 সিপিআর ডাজন্ট অলসো মিন যে আপনার বিজনেসটা প্রফিটেবল। আপনি $2 সিপিআর পেয়ে যদি 8 করেও রোয়াস পান, স্টিল আপনার এই বিজনেসটা আপনার জন্য প্রফিটেবল না। whereas আপনি যদি $4 কোন একটা প্রোডাক্টে পান, সিপিআর করে যায় আপনার, এবং $4 সিপিআরে আপনি যদি হচ্ছে গিয়ে রোয়াস যদি পান হচ্ছে গিয়ে 6ও, সেক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে আপনার এই বিজনেসটা কিন্তু প্রফিটেবল থাকতে পারে। সো অলওয়েজ সিপিআর কত, রোয়াস কত সেটাতে না ঢুকে আরেকটু বিজনেসে ঢুকেন, বিজনেসের কস্টিংটা বুঝেন, প্রাইসিং বুঝেন, কাজে লাগবে। সো দ্যাট ইজ হাউ দ্য ডিফারেন্স বিটুইন আ ডিজিটাল মার্কেটিয়ার এবং রেভিনিউ যে গ্রোথ ম্যানেজার, সেটার ডিফারেন্সটা। আমি যদি আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দেই, যে এক্সাম্পলটা আমি অলওয়েজ দেই, যেমন ধরুন আমার একটা অটোমোটিভ ব্র্যান্ডের একটা হচ্ছে গিয়ে কাজ আমি করি। সো দেখেন তাদের সাথে যতটা না আসলে অ্যাডের কাজ হয়, যেহেতু এটা বাইরের ব্র্যান্ড, তাদের সাথে মোস্টলি আসলে বিজনেস লেভেলের ডিসকাশনটা বেশি হয়। তাদের প্রজেক্ট আমি ধরেছিলাম জুলাই মাসে, এবং আলহামদুলিল্লাহ দেয়ার হ্যাজ বিন এ, তারা লসে ছিল ফেব্রুয়ারিতে, সেখান থেকে দ্যার ইজ এ স্পন্টেনিয়াস হচ্ছে একটা গ্রোথ আছে, ডিসেম্বরে হাইয়েস্ট একটা গ্রোথ ছিল। এখানে আমরা আপসেল নিয়ে কাজ করতেছি, ফানেলের নিয়ে কাজ করতেছি, কিভাবে স্মল সার্ভিসটাকে আমরা নেক্সট সার্ভিসে, বিগার সার্ভিসে হচ্ছে গিয়ে কনভার্ট করা যায় সেগুলো নিয়ে প্ল্যান করছি। অ্যাড ম্যানেজারে আমরা টাইম স্পেন্ড খুবই কম করি, আমার টিম, আমি এবং আমার টিম আমরা মোস্টলি বিজনেসে কথা বলি, কি ধরনের সার্ভিস মানুষ নিচ্ছে। একদিনে 40টা কার ওয়াশে আসলে 40টা থেকে 20টাকে কিভাবে আসলে বড় সার্ভিস, অর্থাৎ ধরেন যে রেগুলার যে আমরা যে সার্ভিসিং বলি, সার্ভিসিং এ আমরা কিভাবে মুভ করতে পারি, কার পেইন্ট অ্যান্ড ডেন্টে কিভাবে মুভ করতে পারি, সেগুলো নিয়ে আমরা আসলে কাজ করছি। সো গ্রোথ ম্যানেজারের কাজ কি কি? রেভিনিউ টার্গেটটা সেট করবে, গ্রোথ অপরচুনিটি বের করতে হবে, হ্যাঁ? যে অলওয়েজ একই প্রোডাক্টে বিজনেস না করে সেটাকে বান্ডেল করে, আপসেল করে, এটার সাথে যেমন আরেকটা প্রোডাক্টে করে এভারেজ বাস্কেট সাইজ বানানো, এখানে হচ্ছে একটা কম্বো প্যাক করা, উইন্টার কম্বো, সামার কম্বো কিংবা রামাদান কম্বো, এরকম কম্বো করে গ্রোথ অপরচুনিটিটা বের করা, নট জাস্ট অন্ধের মতো অ্যাড চালায় যাওয়া। দেন হচ্ছে কি আবার যেটা বললাম গ্রোথ অপরচুনিটি, ওটার ক্ষেত্রে এই এই বিজনেসটার ক্ষেত্রে আমরা যেটা করেছি যে লয়ালিটি কার্ড বের করে আমরা রিকারিং ভিজিটার বাড়াচ্ছি, হ্যাঁ? গ্রোথ অপরচুনিটি আরেকটা যেটা হতে পারে, যেমন ধরেন যে দিস ইজ ওয়ান অফ মাই পার্টিসিপেন্টস অ্যাজ ওয়েল, পার্টিসিপেন্টের, তারা যেটা করছে 1700 টাকার একটা হোমমেড সেরিলাক এবং রাজমা খিচুড়ি সেল করছে। তারা যেটা করছে এই প্রোডাক্টটা আপনার হচ্ছে গিয়ে শেলফ লাইফ, অর্থাৎ খাওয়ানো যায় হচ্ছে গিয়ে 45 দিন। তারা একটা হোয়াটসঅ্যাপের অটোমেশনের মাধ্যমে, শপিফাই ওয়েবসাইট অটোমেশনের মাধ্যমে তারা যেটা করছে, তারা হচ্ছে গিয়ে এই 1.5 মাস পরে বা 45 দিন পরে একটা অটোমেটেড একটা মেসেজ পাঠাচ্ছে যে ভাই আপনার কি আরেকবার অর্ডার করতে চান কিনা। এই যে গ্রোথ ম্যানেজার, এই যে হ্যাকগুলা, সিম্পল হ্যাকগুলা, এগুলাতে আপনাকে আসলে ইনভলভ হতে হবে। প্রোডাক্ট ইনোভেশন, প্রোডাক্ট ইনোভেশন এবং বান্ডেল, কোন প্রোডাক্টের সাথে কিভাবে বান্ডেল করলে আপনার প্রোডাক্ট এক্স এর সাথে কোন প্রোডাক্ট বান্ডেল করলে মানুষজন দুইটা একসাথে কিনবে, এভারেজ বাস্কেট সাইজ বাড়বে, কম্বো বাড়বে, এগুলাতে আপনাকে ইনভলভ হতে হবে। ডেটা থেকে আসলে খুব সুন্দর সুন্দর ডিসিশন নেওয়া আপনাকে শিখতে হবে। যেমন আমি যদি দেখাই, দিস ইজ আ পার্টিকুলার গুগল অ্যানালিটিক্স ড্যাশবোর্ড। এখানে আমরা দেখছি যে এখানে আমার কোন একটা পার্টিকুলার মাসে আমার হচ্ছে গিয়ে এই হচ্ছে রেভিনিউ ডিভিডেশন। এটা যদি আমি দেখি, আমি দেখেছি যে গুগলে আমি আসলে বাজেট অনেক কম স্পেন্ড করেছি, কিন্তু আমার রিটার্ন আসলে অনেক ভালো এসেছে। সেক্ষেত্রে এখান থেকে ডিসিশন নিয়ে আমি পরের মাসে যেটা করবো, আমি গুগলে বাজেটটা আমি বাড়াবো। আমি দেখছি যে আমার অর্গানিক থেকে সেল অনেক আসছে, সেক্ষেত্রে আমি যেটা করবো, আমি এসইওতে ফোকাস করার চেষ্টা করব। এভাবে ডেটা দেখে দেখে আপনাকে আসলে ডিসিশন নিতে হবে। আর এগেন লাস্ট বাট নট দ্য লিস্ট, শুধুমাত্র সেল আনলেই হবে না। ওই যে মাত্র যেটা বললাম, যে প্রোডাক্টে আমার প্রফিট মার্জিন কম সেটা আমি অনেক সেল করলাম, রাদার দেন যেটাতে আমার প্রফিট মার্জিন বেশি, সেটাতে আমার কস্টিং যদি একটু বেশিও যায়, সেক্ষেত্রে আমার জন্য
জিনিসটা ইজিয়ার, ঠিক আছে? সো এই হচ্ছে কিভাবে আপনি একজন প্রপারলি গ্রোথ ম্যানেজার হবেন, রেভিনিউ গ্রোথ ম্যানেজার হবেন সেটার ডিটেইলস। আর এই যে যত যে এনালাইসিস করলাম আমি আমার ডিজিটাল মার্কেটিং এর লাইভ ব্যাচে কিন্তু এগুলো হ্যান্ডস অন প্র্যাকটিস করি, হ্যান্ডস অন গ্রুমিং করাই স্টুডেন্টদেরকে। সো আপনি যদি আমার ডিজিটাল মার্কেটিং এর লাইভ ব্যাচ যেটা হচ্ছে এপ্রিলের 13 তারিখে লঞ্চ হবে। সো সেটাতে যদি এনরোল হতে চান নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেইটাতে যোগাযোগ করবেন, অথবা এখানে আমার ওয়েবসাইট fahimulkhan.com যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে এসে এখান থেকে আমার ডিজিটাল মার্কেটিং এর লাইভ ব্যাচের যেই ব্যাচটি আছে এখান থেকে এনরোল করে ফেললেই পারবেন। তো আমরা এই ডিজিটাল মার্কেটিং লাইভ ব্যাচে কিভাবে আপনি একজন গ্রোথ ম্যানেজার হিসেবে এস্টাবলিশ হতে পারবেন সেই জিনিসগুলো নিয়ে খুব ইন ডিটেইলসে ডিসকাস করব। সো দেখা হবে ইনশাআল্লাহ লাইভ ব্যাচে অথবা নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই।